শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সকল নির্যাতিত ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবার আমরা সবাই একত্রিত হয়েছি। 9 তারিখে আমাদের বিস্ফোরক মামলার যে জামিন শুনানি সেটা হওয়ার কথা, আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে এটার জামিন শুনানি হবে, কিন্তু আমরা পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে জানতে পারি যে এই জামিন শুনানিটি স্থগিত করা হয়েছে এবং আমাদের সংবাদ সম্মেলনের মুখে আবার বলা হচ্ছে যে আবার জামিন শুনানি করা হবে, সেটা হচ্ছে আলিয়া মাদ্রাসা কোর্টে। কিন্তু এই সম্পর্কে উকিলও কিছু জানে না এবং এই সম্পর্কে কেউ কিছু বলতে পারবে না এবং তাদের কাছে কোনো সঠিক তথ্য কেউ দেয়নি। আমার কথা হচ্ছে যে আর কত তালবাহানা করবে? আমরা দেশবাসীর কাছে আমাদের এই রায়ের এই বিচারের ভার তুলে দিলাম। আমরা দেশবাসীর কাছে বিচার চাই। আমরা কি 16 বছর ধরে নির্যাতনের শিকার, এখনো আমরা নির্যাতিত হতেই থাকবো? আমরা এভাবেই কি আমাদের একটা জীবন আমাদের এভাবে শেষ হয়ে যাবে? 16 বছর কি খুব কম সময়? 16 বছর কি অনেক বেশি সময় না? একটা মামলা ডিসমিস করার জন্য, একটা মামলা সুরাহা করার জন্য 16 বছর কি অনেক সময় না? এই সরকার আসলো, এখনো অগ্রগতি হচ্ছে না। আমরা দেশবাসীর কাছে বিচার দিচ্ছি, আমাদেরকে পথ দেখাক। আমরা এখন আর পথ খুঁজে পাচ্ছি না। এই শীতের রাতে আমরা এতগুলো পরিবার, আমরা সবাই একত্রে এখানে, আমরা শীতের রাতে জর্জরিত, কি অবর্ণনীয় একটা কষ্টে আছি, কিন্তু আমাদের এই কষ্ট দেখার কোনো মানুষ নাই। এই শীতের রাতে আমরা অনেকগুলা মহিলা ভাবি, মেয়ে, ভাই, বোন, আমরা যে এই শীতের রাতে সবাই এই যে শহীদ মিনারে অবস্থান করছি, কারো কোনো মাথা ব্যথা নাই। আমাদের যে সুস্থ বিচার, আমরা এই সুস্থ দাবি, আমাদের যেই দাবি দাওয়া, এগুলা তো পূরণ করার কোনো নেই। তারপরে আমরা যে সকাল থেকে এই পর্যন্ত, এখন রাত 1টা বাজছে, এই পর্যন্ত যে আমরা এই যে শহীদ মিনার প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি, আমাদের এই কোর্ট হবে, এই কোর্ট হবে না, এই কোর্ট হবে, এই কোর্ট হবে না, নানান তালবাহানা। সন্ধ্যাবেলায় শুনছি যে কোর্ট স্থগিত করা হয়েছে, আবার 10:30 বাজে শুনছি কোর্ট হবে না, আবার 12টা যখন আবার প্রেস কনফারেন্স হয়েছে, এর মাঝখানে আবার শুনি যে আলিয়া মাদ্রাসায় কোর্ট হবে। এখন আবার আমাদের উকিলদের কাছে আমরা কনফার্ম করি, এখন আমাদের উকিলরা বলে আমরা জানি না, এখন আবার জজ সাহেব বলে আমরা জানি না। আসলে জানি না এটা আলিয়া মাদ্রাসায় হবে কোর্ট, ওখানে হবে কোর্ট, সেখানে হবে কোর্ট, কোর্টেরই তো কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমরা কি বিনা বিচারে এরকম ভুগতে থাকবো? আমরা এই যে এখন আমাদের এই যে আমরা বিচার পাই না বলে আজকে এই যে শহীদ মিনারে অবস্থান করছি, আমরা কি এখানে এই বিচার না পাই এরকমই থাকবো, নাকি আমাদের যেই সাধারণ জনগণ আছে এবং আমাদের যেই উপদেষ্টারা আছে প্রত্যেকের কাছে এবং শাকির ভাই, ইলিয়াস ভাই, পিনাকি ভাই, আমাদের প্রত্যেক ভাই, মিডিয়া ভাইদের কাছে, আমাদের প্রত্যেকের ভাইদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের বিচার আপনাদের হাতে তুলে দিলাম, যে আমরা কি করব। আমরা এখন দিশেহারা, আমরা কোনো পথ খুঁজে পাই না। আপনারাই আমাদের পথ দেখান যে আমরা কি করব, আমাদের কি করণীয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পিলখানা এবং বিডিআর ইস্যুতে যে কতগুলা মামলা হয়েছে, সবগুলো তো ষড়যন্ত্রমূলক হয়েছে। এখানে ষড়যন্ত্রের শিকার, এখানে তো এই মামলাগুলো চলতে পারে না। মূল সত্যি হচ্ছে যে এই মামলাগুলো চলতে পারে না, যেহেতু 16 বছরে এখন পর্যন্ত কোনো ন্যায় বিচার হয় নাই। কারণ প্রকৃত পক্ষে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই, যার কারণে একটি কমিশনের জন্য আমরা দাবি করেছিলাম, কমিশন করা হয়েছে। সেই কমিশনও আবার কি করা হয়েছে, অন্যায় এবং অবিচারকে ঠিক রেখে কমিশন নাকি কাজ করবে। আমরা কমিশন দিয়ে কি করব, আর এই বিচার ব্যবস্থা দিয়ে কি করব? যদি ন্যায় বিচার না করতে পারে, তাহলে আপামর জনতার কাছে আমরা বিচার দিলাম যে তারা এই বিচারের ভার নেবে। আমরা আগামীকাল থেকে বাংলাদেশের আপামর জনতার ফ্যাসিস্ট বিরোধী যতগুলো সংগঠন আছে, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, মানবাধিকার সহ সবাইকে আমাদের এই বিষয়টা নিয়ে জাতীয় ইস্যুতে, পিলখানা ইস্যুতে জাতীয় ঐক্য করে আমাদেরকে একটা সমাধান দেন। তাছাড়া আমরা আর কোনো সমাধান পথ পাচ্ছি না। 9 আগস্ট আমরা পুরা বাংলাদেশ ব্যাপী আমরা একটা স্মারক আন্দোলন ডাক দিয়েছিলাম। আন্দোলন ডাকের পরে আমরা প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাপ্রধান, বিজিবি প্রধান আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমরা কোনো প্রকার জবাব পাই নাই। পরক্ষণে আবার আমরা পুরা বাংলাদেশের প্রতিটি জেলায়
স্মারকলিপি জমা করে ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা জেলা পর্যায়ে আবার প্রত্যেক মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি জমা দিয়েছি, কোনো গুরুত্ব দেন নাই। এরপরে আমরা বড় ধরনের 3টে সংবাদ সম্মেলন করছি, কিন্তু তাও কোনো গুরুত্ব দেন নাই। এরপরে আবার আমরা ওনাদেরকে জানিয়ে চিঠি দিয়েছি, তারা আমাদেরকে সাক্ষাতের কোনো গুরুত্ব দেন নাই। আমরা 5 মাস পর্যন্ত এই ছাত্র জনতার সরকার আসার পরে 5 মাস পর্যন্ত আমরা অপেক্ষা করছি, আমরা কোনো প্রকার সিদ্ধান্ত পাই নাই। আসলে আপনারা জানেন পিলখানায় যে একটা ঘটনা হয়েছে, এটা বিদ্রোহ নামে চালানো হয়েছে। আসলে এটা কোনো বিদ্রোহ না, এটা হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড। তৎকালীন সরকার বিদেশি প্রভুর ইন্ধনে যে ভারতের আগ্রাসন, এই আগ্রাসনের সর্বপ্রথম পেরেক মেরেছেন পিলখানার যে হত্যাকাণ্ড 2526-এর পিলখানার হত্যাকাণ্ড দিয়ে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সর্বপ্রথম পেরেক শুরু হয়েছে। এটার মাধ্যমে পিলখানার ভিতর এবং বাইরে সর্বমোট 54টি স্থাপনায় আমাদের 18,519 জনকে চাকরিচ্যুত করেছেন। কিন্তু আমরা সকলে জানি কি পিলখানার ঘটনা, কিন্তু আমরা পিলখানার বাইরে যে কালো আইন তৈরি করে, আমাদের বিডিআর আইনে ছিল কি সর্বোচ্চ সাজা, কেউ যদি মার্ডার করে 7 বছর সাজা, কিন্তু কালো আইন তৈরি করে ওর একটা আইন তৈরি করেছে বিশেষ কোর্ট, বাংলাদেশের 16টি কোর্ট তৈরি করছেন পিলখানার ভিতরে এবং বাইরে। এই 16টা কোর্ট তৈরির মাধ্যমে আমাদের কালো আইনের মাধ্যমে বিচার করছেন। যে কালো আইনের মাধ্যমে বিচার করছেন শুধুমাত্র পদ্মার আড়ালে যারা রয়ে গেছেন তাদেরকে রক্ষা করার জন্য। এখন আমরা এই 5 মাস অপেক্ষা করে আমরা রাস্তায় নেমেছি আজকে নিরুপায় হয়ে। আমি সাংবাদিক ইলিয়াস ভাই, সাংবাদিক পিনাকিদা, সাংবাদিক কনকচরা ভাই, সকলের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আপনাদের পাশে দাঁড়ান এবং আপনারা পুরো বাংলাদেশের আপাম জনতাকে আমাদের পাশে সহযোগিতা করে দাঁড়ানোর ব্যবস্থা করেন। আমরা আপনাদের মাধ্যম ছাড়া আমরা কোনো উপযুক্ত বিচার পাবো না। আমরা পূর্বের কর্মসূচি 4 দফা বাদ দিয়ে আমরা 1 দফায় চলে আসি। আমাদের জেলবন্দি বিডিআর ভাইদের মুক্তি এবং সকল ক্ষতিগ্রস্ত বিডিআর ভাইদের সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল। আমরা চাই না আমাদের যে জেলবন্দি বিডিআর ভাইয়েরা 16 বছর বন্দী ছিল, আমরা চাই না আরও তারা বন্দী থাক। কারণ ব্রিটিশ সরকার যে প্রহসনমূলক বিচার করেছে সেটি সকলেই অবগত আছে। আমরা চাই সেই মামলা প্রত্যাহার করে সকলকে মুক্তি দেওয়া হোক।